দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এবং আজ আমাদের আলোচনার বিষয় শিশুর দাঁতের যত্ন। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার খান মহিবুল্লাহ সাইদ, সহকারী অধ্যাপক মেহেন্দি ডেন্টাল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আপনাকে স্বাগতম। আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, যে শিশুদের দাঁতের যত্ন নিয়ে। আসলে শিশুদের যে কোনো বিষয় নিয়ে কিন্তু হচ্ছে বাবা মা হোক বা পুরো পরিবার হোক, তারা সকলে কিন্তু একটু সেন্সিটিভ থাকে। তো একটু জানতে চাচ্ছি যে শিশুদের যে সমস্যাগুলো হয় বিশেষ করে দাঁতের, কি কি সমস্যা নিয়ে আপনার চেম্বারে বা আপনার যে হসপিটালে আছেন মেহেন্দি ডেন্টাল কলেজে সেখানে আসে রোগীরা? আচ্ছা, শিশুদের দাঁতের যত্ন খুব আমাদের আসলে শিশুদের দাঁতের যত্ন একদম যে আর্লি স্টেজ, যখন থেকে আমাদের শিশুদের দাঁত ওঠা শুরু করে সেই থেকেই আসলে নেওয়া উচিত। কারণ শিশুরা দাঁতের সমস্যায় বেশি ভোগে। আমাদের নর্মালি আমাদের কাছে শিশুরা যেসব সমস্যা নিয়ে আসেন, শিশুদের সবচেয়ে প্রথম দিকের সমস্যা যখন বাচ্চার দাঁত ওঠে এবং সেই থেকে 6 বছর বয়স পর্যন্ত, তখন আমাদের ওরা ক্যারিজ নিয়ে সাধারণত বেশি আসে। অনেক সময় শিশুদের ক্যারিজ ছাড়াও অবহেলা করলে অনেক সময় দেখা যায় যে মাড়ি ফুলে যায়, মাড়ি ফুলা নিয়েও সমস্যা আসে। বা অনেকের যে সমস্যাটা নিয়ে আসে যে দাঁত পড়ে যাওয়ার বয়স হয়ে গেছে কিন্তু এখনও দাঁত উঠছে না, কিন্তু আঁকা বাঁকা দাঁতও উঠে যায়, অর্থাৎ তার দুধ দাঁত রয়ে গিয়েছে। এই ধরনের সমস্যা নিয়ে আসলে শিশুরা বেশি আসে। আচ্ছা স্যার, দুধ দাঁত তো পড়েই যাবে, বিষয়টা তো এরকমই। তাহলে কেন হচ্ছে দুধ দাঁতের এত যত্ন করে ট্রিটমেন্ট করে দাঁতটা রাখা দরকার? দুধ দাঁত তো পড়েই যাবে সেটা ঠিক, কিন্তু দুধ দাঁত পড়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। যে আমাদের দাঁতগুলো সব দাঁতগুলো তো একই সময় ওঠে না। সাধারণত আমাদের দুধ দাঁতগুলো হচ্ছে 6 মাস থেকে শুরু হয়ে আমাদের 2.5 বছর বা 3 বছর পর্যন্ত ওঠে। তো এই সময়টা পর্যন্ত উঠে এখান থেকে আবার আমাদের যখন পরবর্তীতে আমাদের স্থায়ী দাঁতগুলো আসে, তখন আমাদের কি হয়, 6 বছর থেকে আমাদের সেই দাঁতগুলো পড়ে যায়, পড়ে গিয়ে ওইখানে আবার আমাদের নতুন করে আমাদের স্থায়ী দাঁতগুলো চলে আসে। তো এই যে সময়টা আমাদের 2 বছর থেকে দাঁত ওঠা শুরু হলো, আবার ওইখান থেকে যে আমাদের আস্তে আস্তে স্থায়ী দাঁত আসা পর্যন্ত, তো এই সময়টায় কিন্তু শিশুদের দাঁতের অনেকগুলো যত্ন দরকার। কেন, আমাদের যদি অনেক সময় যদি দুধ দাঁত আর্লি পড়ে যায়, ডেসিডুয়াসটিতে আমাদের আর্লি পড়ে যায়, ওর পড়ে যাওয়ার কথা 6 বছর বয়সে, 3 বছর বা 4 বছর বয়সে পড়ে গেল, তখন একটা লম্বা সময় কিন্তু জায়গাটা একটা স্পেস থাকে। বা অনেক সময় 6 বছরে পড়ে যাওয়ার কথা, ওর স্থায়ী দাঁত চলে আসছে কিন্তু ওনার ডেসিডুয়াসটিতে এখনো পড়ে নাই। সেক্ষেত্রে আমাদের কি হয়, তো এই যে ইরেগুলারিটিস বা ঠিক আগে পড়ে গেল বা পরে পড়ে গেল, তখন আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে দাঁতগুলোর অনেক ইরেগুলার হয়, অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায় বা উঁচু নিচু হয়। তো এই প্রবলেমগুলো কিন্তু হয়, যার কারণে দুধ দাঁতের সমস্যা যেটাই হোক না কেন, সেটা ক্যারিজ হোক বা ব্যথার কোনো সমস্যা তৈরি হোক, সেগুলো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত। অবশ্যই হচ্ছে সে দাঁতগুলো যত্ন করে রাখতে হবে। আচ্ছা, শিশুদের হচ্ছে টুথপেস্ট ব্যবহার নিয়েও কিন্তু হচ্ছে বাবা মারা অনেক প্রশ্ন করে থাকেন যে আসলে শিশুরা কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। বাজারে কিন্তু হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আলাদা করে টুথপেস্ট এখন বের হয়েছে। তো অনেকে তো সেটা আবার জানেনও না, দেখা যায় যে বাসায় যে বড়দের যে টুথপেস্ট আছে সেটাই ব্যবহার করছে। সেটা ব্যবহার করা কতটুকু নিরাপদ বা কোন ধরনের টুথপেস্ট বাচ্চারা ব্যবহার করবে? আচ্ছা, শিশুদের 6 মাস, আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে 6 মাস বয়সে দাঁত ওঠা শুরু হয়। তো ওর 6 মাস থেকে 2 বছর এই বয়সে আসলে শিশুদের দাঁত ব্রাশ করাটা আসলে একটু দুরূহ। তখন থেকে আমাদের দাঁত পরিষ্কার করার অভ্যাস তৈরি করতে হবে। সেজন্য আমরা যদি নরম কাপড় বা গজ দিয়ে দাঁতগুলোকে পরিষ্কার রাখি, এরপর যখন 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে আমরা যদি ওর টুথব্রাশ ব্যবহার করার অভ্যাস তৈরি করি, বিশেষ করে প্যারেন্টস বা সে যদি, বাচ্চা তো নিজে ব্রাশ করতে পারবে না এই বছর বয়সে, তখন যদি আমরা অভ্যাস তৈরি করি, তখন আসলে ওই 2 বছর থেকে ব্রাশ করা উচিত। কিন্তু এই যে 6 মাস থেকে 2 বছরের যে বয়সটা, এই সময় আমি চাইলে ওনাকে সিলিকন ব্রাশ বা ওই যে নরম কাপড় দিয়ে পানি দিয়ে হয়তো পরিষ্কার করতে পারি। 2 বছর বয়স থেকে আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত যে ফ্লুরাইড মুক্ত টুথপেস্ট ব্যবহার করার, সাধারণত ফ্লুরাইড মুক্ত টুথপেস্ট ব্যবহার করার। এবং 6 বছর বয়স যদি হয়, তখন আমরা অল্প পরিমাণে দানা, মটর দানার মতো পরিমাণে আমরা ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে আমরা তখন ওর ব্রাশ করার অভ্যাস তৈরি করতে পারি। আচ্ছা, চমৎকার। এবার একটু জানতে চাচ্ছি যে শিশুরা তো দেখা যাচ্ছে, যেটা বলছিলেন যে ব্রাশ করতে চায় না, বিশেষ করে হচ্ছে যাদের বয়স 3-4 বছরের বেশি হয়ে গিয়েছে, তো তারা তো হচ্ছে চকলেট, চিপস এগুলো খেতে অভ্যস্ত হয়ে যায়। তো রাতের বেলা ব্রাশ না করে ঘুমিয়েও তো যেতে পারে। সেই সকল বাচ্চাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে রাতে আসলে ব্রাশ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ? দিনে এবং রাতে 2 বেলাই ব্রাশ করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু রাতে ব্রাশ করাটা বেশি গুরুত্বপূর্ণ।
কারণ অনেক শিশুরা বিশেষ করে মানে ছোট শিশুরা যারা 6 মাস থেকে বসে যারা আসলে বুকের দুধ পান করে ওরা তো আসলে অনেক সময় মানে খেয়ে ঘুমিয়ে যায়, বা অনেকের ফিডার খাওয়ার অভ্যাস থাকে যে বোতল মুখে নিয়ে ওই অবস্থায় ঘুমিয়ে গেল। তো এদের ক্ষেত্রে অনেক সময় নার্সিং বোতল ক্যারিজ মানে এই ক্যারিজটা হওয়ার খুব মানে টেন্ডেন্সি থাকে। আবার বাচ্চারা তো মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, বা এই ধরনের খাবারে তো সুগার বেশি থাকে। সুগার ইনটেক সেটা ডেসিডাস টুথ হোক বা বড়দের দাঁত হোক, যে কোনো সুগার ইনটেকটাও দাঁতের জন্য মানে ক্যাভিটি বা ক্যারিজ হওয়ার জন্য খুব বেশি দায়ী। তো সেক্ষেত্রে মানে আমার বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চাদের বাবা মার ক্ষেত্রে আমার থাকবে যে অবশ্যই যদি রাতের বেলা খেয়ে অন্তত যেন পরিষ্কার করে ঘুমায়। আরেকটা কারণ হচ্ছে অনেক সময় তো ঘুমানোর অবস্থায় তো স্যালাইভা সেক্রেশন কম থাকে, অনেক সময় স্যালাইভা কি করে খাবারটাকে বা ব্যাকটেরিয়াটাকেও মানে ক্লিন করে দেয়, ক্লিনজিং একটা প্রপার্টি থাকে। সেক্ষেত্রে ক্লিন করে দিলে এই মানে ক্যারিজ হওয়ার টেন্ডেন্সিটা বা দাঁতের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। স্যার এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, এরপর আবারও ফিরবো এই বিষয়ে আলোচনা নিয়ে। দর্শক সময় হচ্ছে একটু বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন। যখন রোদে তাপে পড়ে দিন, আপনার ভালোবাসার ঘরে নিশ্চিন্তে ভালো থাকার উপায় হয়ে আছে ভিশন এসি। 100% কপার কন্ডেন্সার এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন, ক্রাফটিং হ্যাপিনেস। মামা শ্বশুর আমার একটা, গরমের দিনে আমার শীতের দিনে সবজি। কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। পুরো পা কাটাই লাগবে, অর্ধেক পা কাটা লাগবে, পুরোটা কাটা লাগবে। যমুনা এসি, ঠান্ডা বেশি। ফ্রেশ ময়দায় তৈরি যে কোনো খাবার যেমন হয় সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। ফ্রেশ ময়দা, হেলদি বেশি, স্বাদেও খুশি। রাইস কুকার, এতে আমি সব রান্না করি। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন, তাই ঝরঝরে ভাত, পোলাও, বিরিয়ানি, তরকারি বা যে কোনো পিঠা হয়ে যায় অটোমেটিক্যালি। আমার জীবনকে সহজ করেছে যমুনা রাইস কুকার। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা আজ কথা বলছি শিশুর দাঁতের যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার খান মুহিবুল্লাহ সাঈদ, সহকারী অধ্যাপক মেন্ডি ডেন্টাল কলেজ এবং হাসপাতাল থেকে। আমরা একটু আগে শিশুদের দাঁতের যত্ন নিয়ে অনেকগুলো বিষয় আলোচনা করলাম। এবার যেটা আরেকটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রাশিং টেকনিকটা। অনেকেই কিন্তু শিশুর ব্রাশিং টেকনিক যে ব্রাশের সেটা জানেই না, বিশেষ করে বাবা মাদের যদি একটু আপনি বুঝিয়ে বলতেন যে বাচ্চাদের ব্রাশিং টেকনিকটা আসলে কেমন হওয়া উচিত এবং ব্রাশটা কেমন হওয়া উচিত, কতটুকু নরম হবে নাকি শক্ত হবে, এই বিষয়ে একটু জানতে চাই। বাচ্চাদের দাঁতের যত্ন নেওয়া আসলে অনেক কঠিন একটা মানে প্রসিডিউর। বাচ্চারা ব্রাশ করতেই চায় না। ব্রাশ করানোর জন্য মানে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখা উচিত মানে প্যারেন্টসের। তো বাচ্চারা যখন ব্রাশ করতে চায় না, ওদেরকে আস্তে আস্তে করে ব্রাশ করার যে মানে অভ্যাস, যে এটা যে একটা রেগুলার রুটিন, সেটার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত। এজন্য কি করা যায়, অনেক সময় বাবা মা তার মানে মিররের সামনে গিয়ে একসাথে যদি বাচ্চার সাথে ব্রাশ করে, সেটা দেখে অনেক সময় বাচ্চা অনুপ্রাণিত হয়। বা অনেক সময় ব্রাশটা যদি বাচ্চারা দেখে অনেক ভয় পায় যে মানে আমি এটা দিয়ে ব্রাশ করবো না, তখন কি বাচ্চাদের কার্টুন সম্বলিত অনেক ব্রাশ পাওয়া যায়, যেটা দেখে ও হয়তো মানে কমফোর্ট ফিল করতে পারে যে না এটা মনে হয় একটা খেলনা, এটা দিয়ে আমার সম্ভব। আর ব্রাশিং টেকনিকটা আমাদের সাধারণত দাঁতের উপর থেকে নিচে আস্তে আস্তে করে আমাদের 1 থেকে সর্বোচ্চ 2 মিনিট ধরে ব্রাশ করতে হবে। আর বাচ্চাদের ব্রিসেল যেটা মানে আমরা যেটা দিয়ে ব্রাশটা করি সেটা অনেক সফট হওয়া উচিত, নরম হওয়া উচিত। সফট ব্রিসেল মানে খুব হার্ড ব্রিসেল দিয়ে বা জোরে জোরে ব্রাশ করাটা আসলে করা উচিত নয়। সবসময় নরমভাবে এবং
খুব বেশি সময় না, 1 থেকে 2 মিনিট সময় 1 নিয়ে আমাদের থেকে 2 মিনিট ব্রাশ করাটাই brush করা যথেষ্ট। যথেষ্ট। আচ্ছা, এবার একটু কথা বলতে চাচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে যে দেখা যায় মাঝে মাঝে হচ্ছে গাল ফুলে গিয়েছে, ক্যাভিটি থেকে গাল ফুলে যাওয়া, এটার কারণ আসলে কি এবং এটা হলে তখন কি করণীয়? আচ্ছা, বাচ্চাদের গাল ফুলে যাওয়াটা খুব একটা পেইনফুল কন্ডিশন, বা যেহেতু বাচ্চা, ওদের অনেক সময় গাল ফুলে যাওয়ার কারণে অনেক সময় দেখা গেল জ্বরও চলে আসে, খুব ব্যথা হয়। সেটা বাচ্চাদের ক্ষেত্রে আসলে দাঁতের যত্ন নেওয়া অন্যান্য স্বাভাবিক মানুষের চেয়ে একটু কষ্ট, কারণ আমি যেহেতু আমার নিজের মুখের যত্ন নিচ্ছি, একটা ছোট বাচ্চা ও আসলে ওর মুখের যত্ন ভেবে নিতে পারে না, বা আমাকে বা তার কেয়ার গিভার যে তাকে নিতে হয়। তো বাচ্চাদের খাবারগুলো জমে বেশি, বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, চিপস খায়, কোমল পানীয় খায়, চকলেট খায়, যার কারণে ওদের ক্যাভিটি হওয়ার টেন্ডেন্সি বেশি। এরপর একটু আগে আমি যেটা বললাম যে অনেক সময় নার্সিং বোতল ক্যারিজ থেকে দাঁত ভেঙে যায়। তো যখন ক্যারিজটা আর্লি স্টেজ থাকে, যখন আমাদের আর্লি স্টেজটা আমরা যদি চাইলে ওটাকে ডেসিডুয়াস ফিলিং দিয়ে বা বাচ্চাদের ফিলিং দিলে প্রাইমারিলি আমার এটাকে প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যদি কন্ডিশনটা একটু খারাপ হয়ে যায়, ক্যাভিটি বড় হয়ে যায়, তখন অনেক সময় কি হয়, বাচ্চার একটা পেইনফুল কন্ডিশন হয়। ওই অবস্থায় আসলে নিজে বসে বা ফার্মেসি দ্বারা কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক না চালু করে সাথে সাথে আমাদের বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের চেম্বারে যাওয়া উচিত এবং তার চিকিৎসা করানো উচিত। তো যখন পুঁজটা জমে যায় মুখের মধ্যে, যখন হচ্ছে এই ধরনের ফোলাটা হয়, তখন হচ্ছে আপনারা কোন ধরনের চিকিৎসা প্রসিডিউরে যেয়ে থাকেন? সাধারণত যদি সেন্সিটিভিটি হয় বা খুব প্রাথমিক পর্যায়ে থাকে ক্যাভিটিটা, তখন আমি দেখলেই বুঝতে পারি ওর হালকা সেন্সিটিভিটি বা খুব একটা পেইনের হিস্ট্রি সে দিবে না। সেক্ষেত্রে আমরা তাকে রেস্টোরেশন, যেটা আমরা ফিলিং যাকে বলি, ফিলিং দিলে হয়তো এই সমস্যা থেকে সমাধান পাওয়া, প্রতিকার পাওয়া সম্ভব। কিন্তু অবহেলার পরে যদি ক্যারিজটা একটু বড় হয়ে যায়, তখন হয় কি, ওইখান থেকে আমাদের বাচ্চাদের মাইটা খুব সোয়েলিং হয়ে যায় বা অনেক সময় পাস ফর্মেশন করে। সেক্ষেত্রে আমরা ওইটাকে একটু ইমিডিয়েটলি ওইটাকে বাচ্চাদের যদি পসিবল হয়, যদি এমন হয় যে দাঁতটা পড়ে যাওয়ার সময় হয়ে গেছে, মোবিলিটি চলে আসলো পেইনফুল কন্ডিশন থেকে, সেক্ষেত্রে আমরা পার্মানেন্ট টুথ চলে আসলো, তখন আমি এক্সরে নিয়ে ওর ডেসিডাস টুথকে ফেলে দিতে পারি। আর যদি দাঁতটা ডেসিডাস টুথটা এখনো পড়ে যাওয়ার সময় হয় নাই, আরো পরে পড়ে যাবে বা পেইনফুল কন্ডিশন, তখন আমরা বাচ্চাদের রুট ক্যানাল ট্রিটমেন্টের মতো একটা চিকিৎসা বাচ্চাদেরকে আমরা দেই, সেটাকে বলি পালপেক্টমি। পালপেক্টমি ট্রিটমেন্ট দিলে আশা করি এটা ঠিক হয়ে যাবে, এবং অবশ্যই পাঁচটাকে ড্রেনেজ করে দিতে হবে, বা যদি মেডিকেশন দরকার হয় মেডিকেশন দিতে হবে। এই হচ্ছে তাদের সার্বিক চিকিৎসা। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে আঙ্গুল চোষার অভ্যাস যাদের থাকে, নিশ্চয়ই এখানে বাবা মার অনেক বড় একটা ভূমিকা আছে। যাদের বাচ্চা আঙ্গুল চোষে, তাদের হচ্ছে দেখা যেতে পারে অনেক ধরনের সমস্যা হয়। এটাই একটু জানতে চাচ্ছি, যদি এই অভ্যাসটা তারা বাদ না দিতে পারে, সেক্ষেত্রে বাচ্চার দাঁতের কি কি সমস্যা হতে পারে? থাম সাকিং বাচ্চাদের একটা রেগুলার রুটিন বলা চলে, বাচ্চারা থাম সাকিং করি। এইটার জন্য অনেক সময় হয় কি, দাঁতের যে অ্যারেঞ্জমেন্টটা ঠিক থাকে না, নর্মাল অক্লুশনটা ঠিক থাকে না, দাঁতগুলো এলোমেলো হয়ে যায়, অনেক সময় আঁকাবাঁকা হয়ে যায়, বা ক্রাউডিং হয়, মেলাক্লুশন হয়। থাম সাকিং এর জন্য এই প্রবলেমগুলো হতে পারে। আচ্ছা, অর্থাৎ মুখটা উঁচু হয়ে যেতে পারে একটু। আচ্ছা, এখনকার বাচ্চারা তো চকলেট, জুস, পানীয় এই ধরনের ব্যাপারে অনেক বেশি আসক্ত, বিশেষ করে হচ্ছে যে কোমল পানীয় যেগুলো পাওয়া যায়, এগুলো আসলে দাঁতের জন্য কতটুকু ক্ষতিকর? এগুলো দাঁতের জন্য কতটুকু না, আসলে পুরোটাই ক্ষতিকর। কারণ কোমল পানীয়, জুস বা আমরা মিষ্টি জাতীয় যেগুলো খাই, এগুলো তো সবগুলোই সুগার কন্টেনিং ফুড। তো সুগার কন্টেনিং ফুড শুধু বাচ্চাদের জন্য না, আমাদের বড়দের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করা উচিত। যদি পুরোপুরি অ্যাভয়েড করা পসিবল নাও হয়, খাবারগুলো খাওয়ার পরে সাথে সাথে যাতে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করা হয়, এই জিনিসটাকে এনশিওর করতে হবে। আচ্ছা, বাচ্চাদের অ্যাক্সিডেন্ট তো বলা যায় না, যে কোনো সময় হচ্ছে খেলতে গেলে, খেলাধুলা করতে গেলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন তো অনেক সময় দেখা যায় সামনের দাঁত বিশেষ করে হচ্ছে ঝুঁকিতে থাকে, হঠাৎ করে সামনের দাঁত পড়ে যেতে পারে। যদি বয়সের আগে সামনের দাঁতটা পড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্টলি আসলে কি করা যেতে পারে? বা যদি আমি যতটুকু জানি যে মেডিকেলের ভাষায় সেটাকে অ্যাভালস টুথ হয়তো বা বলা হয়ে থাকে, আপনি একটু এই বিষয়ে একটু জানাবেন যে আসলে এই ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে বাবা মার তাৎক্ষণিক কি করণীয় হতে পারে? আচ্ছা, অ্যাভালস টুথ যদি আমাদের তো দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে ডেসিডাস টিথ আর একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। আমাদের যখন আপনি সামনের দাঁতের কথা বলেছেন, নর্মালি সামনের দাঁতে বেশি হয়ে থাকে, তো 6-7 ইয়ার্স এর পরে আমাদের ডেসিডাস টিথে পড়ে গিয়ে আবার ওখানে পার্মানেন্ট টুথ ইরাপশন হয়। তো যদি ডেসিডাস টুথ অ্যাভালসড হয়, সেক্ষেত্রে আমার আসলে ওটাকে আর রিবিল্ড করার বা আবার পুনরায় প্রতিস্থাপন করার আসলে খুব একটা দরকার হয় না। যদি আমার পার্মানেন্ট টুথ হয়, কারণ ওই টুথটা আমাকে সারা জীবনই বয়ে বেড়াতে হবে, সেক্ষেত্রে অ্যাভালস টুথ যদি হয়ে থাকে, দাঁতটাকে নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ডেন্টাল চেম্বারে বা ডেন্টিস্ট বা কোনো ডেন্টাল হসপিটালে যেতে হবে, ওইটাকে আবার পুনরায় প্রতিস্থাপন করা সম্ভব। এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত বা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখানে আসলে সময়টা অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এই বিষয়ে আমাদের আরো আলোচনা আছে, তবে এই মুহূর্তে আরেকটা বিরতিতে যাচ্ছি, এরপর আবারও ফিরবো। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন।
মামা শ্বশুর আমার একটা, গরমের দিনে আম আর শীতের দিনে সবজি। কিন্তু মামা কি এইটা ভাবে যে এত সবজি তুমি ফ্রিজে রাখবে কিভাবে? সেটার জন্য আমার ওয়ালটন আছে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লেয়ার কোটিং এর শতভাগ ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি আর লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। যমুনা কুকওয়্যার ফর হেলদি লিভিং। Innovation for smarter life. দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি শিশুদের দাঁতের যত্ন নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার খান মহিবুল্লাহ সাহিদ, সহকারী অধ্যাপক মেন্ডি ডেন্টাল কলেজ এবং হাসপাতাল থেকে। আমরা বাচ্চাদের দাঁতের যত্ন নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার একটু জানতে চাচ্ছি যে বাবা মারা কবে থেকে আসলে বাচ্চার দাঁতের যত্ন শুরু করবেন? আচ্ছা, বাচ্চার দাঁতের যত্ন আসলে শুরু হয়ে যায় বাচ্চা যখন মানে প্রেগনেন্সি টাইম থেকে। একটা মা যখন প্রেগনেন্ট থাকেন ওনার 6 সপ্তাহ থেকে আসে বাচ্চার দাঁত ফর্মেশন বা টুথ ফর্মেশনটা শুরু হয়ে যায়। তো ওই অবস্থা আসলে মায়ের পুষ্টির ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখা উচিত। উনি যেন সবুজ ফল, শাকসবজি বা ক্যালসিয়ামযুক্ত খাবার, দুধ, ডিম এগুলো পর্যাপ্ত পরিমাণে নেয়। কারণ ওই অবস্থায় যদি এই মানে পুষ্টিগুলো ঘাটতি হয়, পরবর্তীতে আমাদের বাচ্চার যে দাঁতের যে ফর্মেশন অনেকটা দেখা যায় যে সেই গঠনটাকে ব্যাহত হতে পারে। এটা আমাদের একদম শুরু, দাঁতের যত্ন শুরু হয়ে গেল। তারপর বাচ্চার দাঁত সাধারণত 6 মাস থেকে ওঠা শুরু হয়। যখন বাচ্চার দাঁত 6 মাস থেকে ওঠা শুরু হলো, তার কিছুদিন আগে বাচ্চা যখন দাঁত ওঠা শুরু হয় তখন অনেক সময় মাড়িটা ফুলে যায়। মাড়িটা ফুলে যায় ওইখানে, তখন একটা খুব পেইনফুল কন্ডিশন হতে পারে। তো পেইনফুল কন্ডিশন অনেক সময় বাচ্চার ফিভার হতে পারে বা প্রচুর পরিমাণে স্যালাইভা সেক্রেশন হতে পারে, লালা বেড়ে যায়, তো বাচ্চার মেজাজ খিটখিটে থাকে, এই ধরনের আরও কিছু সিমটম হয়। তখন আসলে বাবা মার ওই সময়টা একটু তার টেক কেয়ার করা উচিত, বা যদি চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার হয় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা আতঙ্কিত হওয়ার মানে কোনো কিছু নেই। রুটিন চেকআপের এখানে গুরুত্ব কতটুকু, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে? বাচ্চার ক্ষেত্রে রুটিন চেকআপ মানে বড়দের মতোই গুরুত্বপূর্ণ। কারণ আমার 6 মাস থেকে যখন দাঁত ওঠা শুরু হয়ে গেল, ওনার ওই অবস্থাতেই ওনার আসলে ডেন্টিস্টের কাছে প্রথমে যাওয়া উচিত। কারণ মানে ডক্টর ছাড়া বা ডেন্টাল সার্জন ছাড়া তো আসলে উনি বাবা মা হিসেবে যতটুকু জানার যে ওনার বাচ্চার দাঁতের গঠন ঠিক আছে কিনা, বা অনেক সময় হয় কি বাচ্চার দাঁত কিন্তু দেরিতে ওঠে। আমরা সাধারণত 6 মাস বয়স ধরি, 6 মাস থেকে উঠতে শুরু হয়, সেখানে অনেক সময় 7 মাস, 8 মাস বা 10 মাস যায়। কারো কারো ক্ষেত্রে যদি 15 মাস পর্যন্ত চলে যায় যে আমার দাঁত এখন উঠছে না, তখন কিন্তু তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এটা একটা বিষয়। আবার দাঁত যদি উঠে যাওয়ার পরে যে রেগুলার যে আমরা রুটিন চেকআপটা বলি যে আমরা রুটিন চেকআপে যাব, সেটা ওনার দাঁত যখন ওঠা শুরু হয়ে গেল 6 মাস বা 1 বছর, তখন থেকে আমাদের ওই 6 মাস অন্তর অন্তর আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। মানে অ্যাটলিস্ট ওনার বাচ্চার দাঁতটা ঠিক কিনা, বা কোনো মানে অ্যাবনর্মাল পজিশন হলো কিনা, বা কি চিকিৎসা করণীয়, ক্যারিজ হলো কিনা, এক্সরে তো আপনারা হচ্ছে করে ফেলা যেতে পারে সেই ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে অনেক সময় তো দেখা যায় যে দাঁত পড়ে মানে যে দাঁতটা পড়ার কথা ছিল, যে বয়সটা যেমন বললেন যে দাঁত আসলে আসছে না, তেমন তো অনেক দাঁত হতে পারে যে পড়ছে না সময় মতো, শক্ত হয়ে গিয়েছে, বাট পাশ থেকে আবার দাঁত চলে এসেছে। এই কন্ডিশনটাতে আসলে হচ্ছে বাসায় দাঁত ফেলার চেষ্টাও তো অনেকে করে থাকেন। সেটা কতটুকু উচিত অনুচিত সে বিষয়ে অবশ্যই বলবেন, এবং পাশাপাশি বলবেন যে এই ধরনের কন্ডিশনটা যখন হয় তখন আপনারা কি করেন। আচ্ছা, মানে বাচ্চাদের ডেসিডুয়াস টুথ যেগুলো সেগুলো পড়ে গিয়ে পার্মানেন্ট টুথ উঠবে, এটাই একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া। তো সাধারণত মানে শুধুমাত্র এইটুকু মানে নলেজ রাখার জন্য আসলে বাবা মার রাখা উচিত, মানে ডাক্তারের কাছে সবসময় না গেলেও হয় যে আমার বাচ্চার কখন দাঁতটা পড়ে যাবে বা সেটা পড়ে গিয়ে কোন দাঁতটা কখন উঠবে। এইটুকু জানা থাকলে হয় কি
বাবা মার আগে থেকে কনসার্ন থাকে। অনেক সময় দেখা যায় যে দাঁত নড়তে চায় না বা হালকা একটু নড়ে, উনি এটা ভাবলো যে ঠিক আছে ডেসিডাস টুথ যেহেতু এমনি এমনি পড়ে যাবে, পড়ে গিয়ে আবার পার্মানেন্ট টুথ উঠে আসবে। তো সেই কারণে অনেক সময় হয় কি নাড়ানো হয় না বা পড়ছেও না, কিন্তু ঠিকই পার্মানেন্ট টুথটা পাশ থেকে উঠে যায়, চলে আসে। তো সেক্ষেত্রে আসলে সাথে সাথে আমাদেরকে মানে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, যে ওই দাঁতটাকে এক্সট্রাক্ট করতে হবে বা একটা এক্সরে নিয়ে দেখলো যে কতটুকু মানে বা অন্য দাঁতগুলো ওনার আসছে কিনা, মাড়িতে দাঁত চলে আসছে কিনা। যদি মাড়ি দাঁতগুলো চলে আসে বা এক একটা দাঁত আমাদের সামনের দাঁতগুলো বা মাড়ির দাঁতগুলো সব দাঁতগুলো পড়ার বয়স কিন্তু একরকম না, তো সেটা এক্সরে দেখে কনফার্ম হয় ওনার ওইভাবে ওই দাঁতগুলো চলে আসার আগেই ওনাকে এটা ফেলে দেওয়া উচিত হবে। আচ্ছা, ডেন্টিস্টের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাও, এটা কিন্তু আরেকটা যুদ্ধ। কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে ডাক্তারের কাছে যেতে বাচ্চারা একটু আতঙ্ক বোধ করে। তো সেখানে যখন আপনাদের কাছে এই ধরনের একটা ক্রিটিক্যাল কন্ডিশনে বাচ্চারা আসে এবং এই ধরনের কাজ যখন আপনারা করতে যান, তখন আসলে বাচ্চাদের কাউন্সিলিংটা আপনারা কিভাবে করে থাকেন? বাচ্চাদের কাউন্সিলিং করা সবচেয়ে টাফ একটা মানে খুবই ডিফিকাল্ট বিষয়। আবার একদিক থেকে চিন্তা করলে বাচ্চাদের সাথে মিশতে পারলে বা বাচ্চাদেরকে সাইকোলজি বুঝতে পারলে মানে খুব সিম্পল। বাচ্চারা সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে ভয় পায় হচ্ছে ডেন্টিস্টের চেম্বার। কারণ এটার কারণ হচ্ছে এর জন্য আসলে আমাদের বাবা মা বা দাদা দাদি নানা এরা অনেক সময় না গল্পের ছলে বলে যে তোমাকে কিন্তু আমি ইনজেকশন দিয়ে দিব, তোমার দাঁত কিন্তু ফেলে দিব, হ্যাঁ তোমাকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা একটা কারণে বাচ্চাদের ছোটবেলা থেকে মানে সাইকোলজিটা মাইন্ডটা ভাবে সেট হয়ে যায় যে আমার মনে হয় ওই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিবেশ। তো সেই কারণে বাচ্চাদেরকে প্রথম দিকে ম্যানেজ করার সময় বাচ্চাদের মতো করেই ম্যানেজ করতে হবে। বাচ্চারা কীভাবে চায়, মানে ওকে চেয়ারে বসানো থেকে শুরু করে আমাদের একটা পুরো কাজ সম্পন্ন করা, এই জায়গাটাকে বাচ্চাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। অনেক ক্ষেত্রে যদি প্রথম সেটিংয়ে বা প্রথমবারে বাচ্চাকে আমি শুধু পরামর্শ দিয়ে ছেড়ে দিই বা ওকে যদি আমি বোঝাতে সক্ষম হই যে আমি তোমার ফ্রেন্ড বা আমি তোমার আঙ্কেল বা আমি তোমার ফ্যামিলিয়ার, তো অনেকটা কনভিন্স হয়। দেখেন আমাদের রিপিটেড যে পরবর্তী যে ভিজিটগুলো, সেকেন্ড ভিজিট বা থার্ড ভিজিট, তখন বাচ্চাকে কনভিন্স করা খুব ইজি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ফোর্স করা বা রাগ করা এটার পরিবর্তে বাচ্চাদেরকে সহজে বুঝিয়ে ওর একটা ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করতে পারি বা ওর ইনস্ট্রুমেন্টগুলোকে ওর মানে ওর একটা খেলার সরঞ্জাম এইভাবে আমি যদি প্রেজেন্ট করি যে না তোমার এটা আসলে আমি কিছুই করব না, সেক্ষেত্রে খুব বাচ্চাকে খুব ইজিলি কনভিন্স করা যায়। একটা হ্যাপি প্লেস তৈরি করতে হবে তাদের জন্য। সেক্ষেত্রে আপনি যে কলেজে আছেন মেডি ডেন্টাল কলেজ হাসপাতালে, সেখানকার পরিবেশ বাচ্চাদের জন্য কতটুকু পরিবেশ বান্ধব বা কতটুকু হচ্ছে সেখানে গেলে সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে যেটা বলছিলাম যে আতঙ্কিত হবে না? হ্যাঁ, মেডি ডেন্টাল কলেজের এমনিতেই মানে পরিবেশটা অনেক মানে হোমলি, মানে অনেকটা গ্রিনিশ একটা ক্যাম্পাস। এখানে আমরা তো বাচ্চাদের পেশেন্ট আমাদের মানে সিংহভাগ পেশেন্টই মনে হয় বাচ্চা পেশেন্টগুলো। এখানে খুব ফ্রেন্ডলি পরিবেশ। আমাদের প্লে জোন আছে, ওরা বাচ্চা কাজ করার আগে হয়তো প্লে জোন একটু খেলে বা মানে ভয় কাটানোর জন্য, যেহেতু এখানে সারাউন্ডিংসে একটা এনভায়রনমেন্ট থাকে বা অনেকগুলো বাচ্চা যখন একসাথে ট্রিটমেন্ট করে ওইটাকে একটা প্লেগ্রাউন্ডই মনে করে, এটা মনে একটা প্লেগ্রাউন্ড। বা আমরা এই জায়গাটাকে বা এই হসপিটালে যখন চিকিৎসা দেওয়া হয় বাচ্চাদের জন্য ওরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয় যে ও জিনিসটা খুব ইজিলি স্মুথ এবং এটা ভয় পাওয়ার কিছু নেই। এবং বাচ্চারা খুব সহজেই হাসতে হাসতে বা খেলতে খেলতে খেলার ফাঁকে ফাঁকে ওর ট্রিটমেন্টটা হয়ে যায়, কাজটা করে ফেলতে পারে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি দুই বাক্যে কিছু বলতে চান যে বাচ্চার দাঁতের যত্নে আসলে বাবা মারা কি করবেন, তাহলে আপনি একটু বলতে পারেন। আচ্ছা, বাচ্চার দাঁতের যত্নে আমার মনে হয় আমি প্রথমে যে কথাটা বললাম যে বাচ্চার দাঁতের যত্ন যখন শুরু হয়ে যায়, মানে একটা বাচ্চা যখন বাচ্চার মায়ের কাছে থাকে, মানে যার প্রেগনেন্সি টাইম, ওই টাইমটাকে বাচ্চার দাঁতের যত্ন শুরু হয়ে গেল এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কেমন না যে আমরা যদি মনে করি যে না এটা তো দুধ দাঁত, এটা তো পড়েই যাবে, এটা চিকিৎসার কোনো দরকার নেই, ব্যাপারটা তা না। এইটার অবহেলার জন্য আমি যদি রেগুলার বাচ্চাকে একটু কুলি করার অভ্যাস তৈরি করা, ব্রাশ করার অভ্যাস তৈরি করা, রেগুলার ডেন্টিস্টের কাছে যাওয়া, বা বাচ্চার যদি ক্যারিজ হয় বা কোন ধরনের প্রবলেম হয় আমরা যদি ডিলে না করে সাথে সাথে পরামর্শ নেওয়া, সঠিক সময়ে দাঁতটাকে ফেলে দেওয়া বা দাঁতগুলো যাতে আঁকা বাঁকা না হয়, উঁচু নিচু না হয়, এই জিনিসগুলো খেয়াল রাখা, তাহলে মানে ওর একটা সুস্থ হাসি বা সুন্দর দাঁত বা একটা মানসিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই বিষয়ে আসলে অবহেলা না, এটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আমাদের বয়স্ক মানুষের দাঁত যেভাবে গুরুত্ব দেওয়া উচিত এটা পূর্ণবয়স্ক মানুষের দাঁতের প্রতি, শিশুদের দাঁতের যত্নে আরও বেশি সময় দেওয়া বা আরও বেশি টেক কেয়ার করা মানে আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং তাছাড়া দেখা যায় যে ডেসিডুয়াস দাঁত, যেটা বিশেষ করে দুধের দাঁত যেগুলো আমরা বলে থাকছি, সেটা যদি এইভাবে ক্ষয়ক্ষতি হয়ে যায়, পরবর্তীতে যে পার্মানেন্ট দাঁতগুলো উঠে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আজীবনের জন্য হচ্ছে বয়ে যেতে হবে। এবং পাশাপাশি দেখা যায় যে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো ভোগান্তির শিকার কিন্তু অনেক বেশি হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আজ আলোচনা করলেন এবং আপনার মূল্যবান সময়টা আমাদের কাছে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভিকেও ধন্যবাদ এবং ধন্যবাদ সকল দর্শককে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।
দর্শক শুনছিলেন ডাক্তার খান মুহিবুল্লাহ সাইদের কথা। উনি শিশুর দাঁতের যত্ন নিয়ে আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।